আমেরিকার এক জনমানবহীন গ্রাম, যেদিকেই চোখ যায় শুধু আক্ষেত। মানুষের জনবসতি নেই বললেই চলে। তবে এই গ্রামেই লুকিয়ে রয়েছে জঘন্য রহস্য। একটি মা তার ছেলের মৃতদেহের খোঁজে এই গ্রামে এসে পৌঁছায়, কিন্তু এখানকার মানুষদের আচরণ বড়ই অদ্ভুত। গ্রামের নানান জায়গায় লাগানো রয়েছে রেড লাইট এবং মাঝে মাঝেই আক্ষেতের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। রাত হলে এই গ্রাম অন্য রকমেরই রূপ ধারণ করে। ছেলের মৃতদেহের খোঁজে সেই মা এই গ্রামে এসে পৌঁছালে তার সাথে রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। তবে অতীতে এই গ্রামে কি ঘটেছিল? একটা সেরা হরর মিস্ট্রি মুভি 2020 সালে মুক্তি পাওয়া সুইট রিভার। মুভির শুরুটা হয় হেনা নামে একটি মেয়ের দুঃস্বপ্নের সাথে। স্বপ্নে একজন ব্যক্তি কাউকে জলে ডুবিয়ে হত্যা করছে। আচমকা ভয়ে জেগে উঠে কিছুটা জল খেয়ে টেবিলের উপর তার ছোট্ট ছেলের ছবিটাকে সে দেখতে থাকে। মাত্র 4 বছর বয়স ছিল তার ছেলে জয়ীর। তবে কিছু মাস আগেই সিমকিন নামে একটি সিরিয়াল কিলারের দ্বারা সে অপহরণ হয়েছিল, যে প্রায় অনেক শিশুরই হত্যা করেছে। তবে দুর্ভাগ্যবশত তার ছেলের কোনো ডেড বডি পাওয়া যায়নি, তাই শেষমেশ কেসটিকে ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু সে শুধু চেয়েছিল তার ছেলের মৃতদেহটিকে ভালোভাবে দাফন করতে, তাকে শুধু শেষবারের মতো একবার দেখতে। কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। ছেলেকে হারানোর যন্ত্রণা তাকে সব সময়ই কুড়ে কুড়ে খায়। দৃশ্য পরিবর্তিত হয় বিলিংস নামের একটি ছোট্ট গ্রামে, যেখানে জেমস নামের একজন নেশাখোর কাজ হারানো ব্যক্তিকে দেখি। এই গ্রামেই তার একটি বাড়ি আছে, খুবই অল্প দামে কিনেছে, যেটা সে এখন ভাড়া দিতে চায়। তবে গ্রামের ওই স্থানে জনবসতি নেই বললেই চলে। এছাড়াও কয়েক মাস আগে এই গ্রামেই সেই সিরিয়াল কিলার 5 জন শিশুর হত্যা করেছে, যার মধ্যে হেনার ছোট্ট ছেলেও ছিল। এই কারণেই মানুষ খুব একটা এখানে থাকতে চায় না। তাই জেমস সিদ্ধান্ত নিয়েছে তার বাড়ির আশেপাশের সমস্ত জমির আঁক সে কেটে ফেলবে। এই কথাটি শুনে বাড়ির মালিক, যে তার খুব ভালো বন্ধু ছিল, কেমন যেন তার চোখে মুখে ভয় লক্ষ্য করা যায়। জেমস নানান জায়গায় বাড়িটি ভাড়ার অ্যাডও দিয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি সে নতুন ভাড়াটিয়া পেয়ে যাবে। এই কথার শেষে জেমস মদ্যপ অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে হঠাৎই মাঝপথে আখক্ষেতগুলি পেরোনোর সময় তার গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ের ধাক্কা হয়ে যায়। বাচ্চাটি এমনই আচমকা তার সামনে আসে, সে কিছুই বুঝে উঠতে পারে না। গাড়ি থেকে নেমে অদ্ভুত রকমের একটি লাল লাইট হাতে নিয়ে বাইরে বেরোয়। আশপাশটা খুবই ফাঁকা, কেউই নেই, এমনকি ওই বাচ্চা মেয়েটিও নয়। তবে কি সে ভুল দেখল? কিন্তু অ্যাক্সিডেন্টের আওয়াজ তো সে পেয়েছে। আচমকা আখক্ষেতের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে এগিয়ে যায়। মুহূর্তেই কোনো এক রহস্যময় জিনিস তাকে আখক্ষেতের ভিতরে টেনে নিয়ে চলে যায়। পরদিন ক্ষেতের পাশের নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই গ্রামে অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। দেখা যায় হেনা এই গ্রামের উদ্দেশ্যেই রওনা দিয়েছে। তার ছেলের মৃতদেহ সে এবার নিজেই খুঁজে বার করবে, এই সিদ্ধান্ত নিয়েছে সে। এবার শহর থেকে অনেক কিলোমিটার পথ অতিক্রম করে এই ছোট্ট গ্রামে এসে পৌঁছায় সে। যেদিকেই তাকায় শুধু আখক্ষেতই দেখা যায়, খুব একটা বাড়িঘর নেই। রাস্তায় আসার সময় গত রাতের অ্যাক্সিডেন্টের জায়গাটি সে দেখে। হেনা আসলে এসেছে জেমসের দেওয়া তার বাড়ি ভাড়ার অ্যাড দেখে। এখান থেকেই তার ছেলেকে খোঁজার তদন্ত সে করবে। তবে বাড়িতে এসে কাউকে দেখতে পায় না। চারিদিকে শুধু উঁচু উঁচু আক গাছ। বাড়িটি লক করা ছিল। এদিকে জেমসকেও কল করে সে পাচ্ছে না, আর পাবেই বা কিভাবে? সে তো মারা গেছে। তবে হেনা সেটা জানতো না। তার ধারণা হয়তো সেখানে অন্য কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে। পাশেই আর একটি বাড়ি ছিল, সে সেখানে সাহায্য চাইতে যায়। মহিলাটি তাকে দেখে খুব একটা খুশি না হলেও তার হাজবেন্ড জন হেনাকে সাহায্য করে। কয়েক বছর আগেই এই বাড়িটি জন জেমসকে বিক্রি করে দিয়েছে, কিন্তু জেমস এখানে থাকে না। আর তাছাড়াও খুব একটা মানুষও এখানে আসে না। এই কারণেই হয়তো তার স্ত্রী তাকে দেখে পছন্দ করছে না। হেনার এখানে আসার উদ্দেশ্য জিজ্ঞাসা করতেই সে জানায় শহরের অত্যাধিক কাজের চাপ ও ব্যস্ততার মধ্যে নিজেকে একটু সময় দেওয়া মাত্র আর কি। এই কারণেই সে এই নিরিবিলি জায়গাটা পছন্দ করেছে। তার আসল উদ্দেশ্য সে জনকে জানায় না। জন তাকে বাড়ির চাবি দিয়ে চলে যায়। বাড়িটি তার খুবই পছন্দ হয়। চারিদিকে খোলামেলা এবং এক প্রকার শান্ত পরিবেশ। সে তার ছেলের সকল স্মৃতি তার সাথেই নিয়ে এসেছিল। ছেলের সাথে কাটানো মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে। এদিকে পুলিশ অফিসার উইলকিন্স জনকে ডেকে পাঠায় এই খবর দেওয়ার জন্য যে জেমস কাল রাতেই মারা গেছে। মদ্যপ অবস্থায় ছিল সে, হয়তো নদীতে পা পিছলে পড়ে গেছে। তবে জনের কথাবার্তায় এটা বোঝা যায়
জেমসের মৃত্যু এই আঁকক্ষেতের সাথেই জড়িত। কোনো এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে এই আঁকক্ষেতে। তবে কি সেই রহস্য? রাতে আবারও হেনার দুঃস্বপ্নের সাথে ঘুম ভেঙে যায়। সেই রাতে তার খুব একটা ভালো ঘুম হয় না। হঠাৎই অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, ঠিক যেন কোনো বাচ্চার চিৎকার। তবে বাইরে তো কেউই ছিল না, কিন্তু নদীর ওই পারে অদ্ভুত রকমের লাল আলো জ্বলছিল। ব্যাপারটি তার খুবই সাধারণ মনে হয়, তাই খুব একটা গুরুত্ব দেয় না। সকাল হতেই সে মর্নিং ওয়ার্কে বেরিয়ে যায়। আঁকক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। কেমন যেন গা ছমছমে জায়গা। সেখানে ছোটদের সাইকেল পড়েছিল এবং কিছু পাথর স্পাইনাল আকারে সাজানো ছিল। তার খেয়াল আসে সেই একই সাইকেল জনের বাড়িতে সে দেখেছিল। হেনা আশপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়ি ফিরে আসে। তার মৃত ছেলের স্মৃতি তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। প্রায় 5 জন বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল ওই সিরিয়াল কিলারের দ্বারা, যাদেরকে এই জনমানবহীন গ্রামের একটি ফাঁকা বাড়িতে বন্দি বানিয়ে রাখা হয়। পুলিশের তদন্তে সিমকিন দোষী প্রমাণিত হলে সে সুইসাইড করে নেয়। তবে একটি মা শেষবারের মতো তার মৃত ছেলের ডেড বডিটিকেও দেখতে পায় না, এবং এটাই তার কাছে সবথেকে বড় দুঃখ। কিছুক্ষণ পর জন সেখানে আসে এই খবর দিতে যে অ্যাক্সিডেন্ট সে দেখেছিল সেটা আর কেউ নয়, জেমসের ছিল। তখন জন জানতে পারে হেনা আসলে একটি অসহায় মা। ওই সিরিয়াল কিলারের দ্বারা হত্যা করা ভিকটিমদের মধ্যে তার ছেলেও ছিল। তবে আসলে হেনা এই শহরে কি করতে এসেছে সেটা তার কাছে গোপন রাখে সে। সেই বাড়িটি যেখানে বাচ্চাদের অপহরণ করে রাখা হয়েছিল সেটা এই শহরের এক প্রান্তে বাঁশবাগানের মধ্যে অবস্থিত ছিল। মানুষজন খুব একটা যায় না সেখানে। তবে হেনা পেপারে দেওয়া ঠিকানা অনুযায়ী দুপুরে সেই বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ভিতরে ঢোকার সাহস হয়ে ওঠে না। সেখান থেকে ফিরে আসার সময় রাস্তার উপরে একজন হোমলেস ব্যক্তিকে সে দেখে, বড়ই অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছিল। সেদিন দুপুরে জন তাকে রাতে তার বাড়িতে ডিনারে ইনভাইট করে। হয়তো তাতে তার একাকিত্ব একটু দূর হতে পারে। হেনা রাতে ডিনারটা জনের বাড়িতেই করে। খাবার খেতে খেতে হেনা তাদের মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ বাইরে একটি বাচ্চাদের সাইকেল সে দেখেছে এবং ঘরে এই ফটোটি হয়তো তাদের মেয়েরই হতে পারে। জন জানায়, হ্যাঁ, তাদের মেয়ে ভায়োলেট, তবে সে মারা গেছে। কিছুদিন আগেই স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাদের বাসটি রাস্তা থেকে নদীতে উল্টে যায়, যার মধ্যে প্রায় 6 জন বাচ্চা ছিল। তারা সকলেই জলে ডুবে মারা যায়, কিন্তু বাস ড্রাইভার সৌভাগ্যবশত বেঁচে গেছিল। কথাটি কেমন যেন জনের স্ত্রী এলির পছন্দ হয় না। তার ধারণা এখনও তাদের মেয়ে বেঁচে রয়েছে। সে কিছুটা দুঃখেই উঠে চলে যায়। ডিনার শেষে হেনা নদীর ওই পারে লাল আলোগুলি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। জন জানায়, মৃত বাচ্চাদের স্মৃতিতে তাদের পরিবারের লোকজন ওই লাইটগুলি জ্বালিয়ে রেখেছে। সেই দুর্ঘটনায় নদীর ওই পারের প্রত্যেকটা পরিবার তাদের বাচ্চা হারিয়েছিল। তবে এই লাল আলোর পিছনে এক অন্য রহস্য লুকিয়ে রয়েছে। রাতে হেনা আবারও একবার দুঃস্বপ্ন দেখে, কিন্তু এবার জনের মৃত মেয়ের জলে ডোবার সেই মুহূর্ত তার চোখের সামনে ভেসে ওঠে। গভীর রাতে জনকে দেখা যায় আঁকক্ষেতের বাইরে লাল আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে কারোর জন্য অপেক্ষা করছে। আঁকক্ষেতের ভিতরে কারোর ফিসফিস আওয়াজ শোনা যায়। পরদিন হেনা আবারও একবার ওই পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। শহরের পুলিশ অফিসার উইলকিন্স তাকে সেখানে যেতে দেখে। হেনা এবার সাহস করে সেই বাড়িতে ঢুকে পড়ে। হয়তো তার ছেলের কোনো প্রমাণ সে পেতে পারে। তবে পুলিশের ইনভেস্টিগেশনের পর পুরো বাড়িতেই কোনো রকম প্রমাণই ছিল না। হঠাৎই গেট খোলার আওয়াজ শুনে সে দ্রুত নিচে ছুটে আসে। শহরের পুলিশ অফিসার তাকে অনুসরণ করে এখানে এসে পৌঁছেছে। এই পুলিশ অফিসারই ছিল যে তার ছেলের কেস তদন্ত করছিল। তারা পুরো গ্রামেই তার ছেলের তদন্ত চালিয়েছে। তবে তার ছেলে বাদে মাত্র 4 জনেরই মৃতদেহ তারা খুঁজে পায়। কিন্তু হেনার বিশ্বাস তার ছেলের মৃতদেহ এই আঁকক্ষেতের মধ্যেই কোথাও দাফন করা আছে। কিন্তু এটা পুলিশের পক্ষে সম্ভবই ছিল না। যতদূর তাদের চোখ যাচ্ছিল ততদূর পর্যন্তই আঁকক্ষেত ছিল। তাছাড়াও সেখানে তদন্ত চালাতে হলে সর্বপ্রথম তাদের আঁকক্ষেতগুলিকে নষ্ট করতে হতো। আর এতে গ্রামের লোক কোনোভাবেই রাজি ছিল না, কারণ এই গ্রামের জীবিকার একমাত্র মাধ্যম হলো এই আঁকক্ষেতগুলি। পুলিশ অফিসার তাকে পরামর্শ দেয় সে যেন এখান থেকে চলে যায়, কারণ জায়গাটি আবার মানুষকে পাগল করে তোলে। এখানে হওয়া বাস অ্যাক্সিডেন্টের পর থেকেই মানুষের কথাবার্তা ও আচরণের অনেক পরিবর্তন হয়েছে। ছেলের খোঁজ করতে গিয়ে সে নিজেও বিপদে পড়তে পারে। পুলিশ অফিসার চলে যায়। আজকের রাতটা ছিল হেনার কাছে অন্য রকমেরই।
সেই একই রকমের বাচ্চাদের চিৎকারের আওয়াজের সাথে গভীর রাতে নদী থেকে কিছু বাচ্চাদের উঠে আসতে দেখা যায় এবং তারা প্রত্যেকেই আখক্ষেতের দিকে ছুটে যায়। এদিকে হঠাৎ জনের ঘুম ভাঙতেই তার স্ত্রীকে সে বিছানায় দেখে না। তবে জন এতটুকু অবাক হয় না, তার আচরণে মনে হচ্ছিল সে জানে তার স্ত্রী কোথায় গেছে। ধীরে ধীরে তৈরি হয়ে রেড টর্চ নিয়ে তার গাড়ি নিয়ে আখক্ষেতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অদ্ভুত ব্যাপার হলো তার গাড়ির হেডলাইটের কালারও ছিল লালই। সে তার স্ত্রীকে ক্ষেতের মাঝ বরাবর আজব আচরণের সাথে হাঁটতে দেখে, সে যেন আখক্ষেতের মধ্যে কাউকে খুঁজছে। তবে জনকে দেখে মনে হচ্ছিল এটা খুবই সামান্য ব্যাপার এবং প্রায় প্রায়ই সে এটা করে থাকে। অন্যদিকে হেনার খুব একটা ঘুম হয় না। সে কিছুটা জল খেয়ে ব্যালকনিতে বেরিয়ে আসে। এই গভীর রাতে সে জনকে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে দেখে, কিন্তু সেই মুহূর্তেই আখক্ষেতের ভিতর থেকে এক অদ্ভুত ফ্যাকাশে বাচ্চা হেনার দিকে লাল লাল চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে সে আবারও মর্নিং ওয়ার্কে বেরোয়। তবে আজ একজন মহিলাকে আখক্ষেতের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখে। সে কোনো রকম কথা না বলেই সেখান থেকে চলে যায়। হেনার ব্যাপারটি কেমন অদ্ভুত লাগে। কিছুটা এগোতেই একটি বাচ্চাকে দেখে। সে ক্ষেতের ভিতরে পালিয়ে যায়। হেনা তাকে খোঁজার চেষ্টা করে, তবে সেখানে কেউই ছিল না। আবার পিছনে ফিরতেই আরও দুটো বাচ্চা দেখে, কিন্তু তারাও পালিয়ে যায়। অবাক করার বিষয়, একই সময়ে অ্যালিকেও সে সেখানে দেখে। অ্যালিকে ওই বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করে সে কি কাউকে এখানে দেখেছে, কিন্তু অ্যালি জানায় এখানে তো কেউই নেই, আর ছোট ছোট বাচ্চারা এই খেতে কি করবে। হেনাকে সে তার সাথে নিয়ে যায় এবং বোঝানোর চেষ্টা করে সে যেন তার ছেলেকে নিয়ে এত চিন্তা না করে, কারণ মৃত্যুই কোনো মানুষের বাধা হয় না। একদিন না একদিন তার ছেলে নিজে থেকেই তাকে খুঁজে নেবে। হেনা তার কথা খুব একটা বুঝতে পারে না। সে ওই ছেলেগুলির সম্পর্কে আবারও জিজ্ঞাসা করতেই অ্যালি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। গভীর রাত, হেনা ঘুমাচ্ছে। হঠাৎই টপ টপ জলের আওয়াজে তার ঘুম ভাঙে। দেখা যায় তার বিছানার পাশেই সেই একই ছেলে বসে রয়েছে। ভয়ে চিৎকার করে ওঠে সে, ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানেও আরও একজনকে দেখে। ছুটে যায় সাহায্য চাইতে জনের কাছে। জন বুঝতে পারে আসলে সে কি দেখেছে। রেড লাইটটি হাতে নিয়ে তার বাড়ির দিকে যায়, চারিদিকে খোঁজাখুঁজি করে, তবে কেউই ছিল না। জন তাকে রেড লাইটটি দিয়ে জানায় হয়তো এগুলো তার চোখের ভুল হতে পারে। তবে এটা যদি চোখেরই ভুল হয়, কেন সে তাকে এই রেড লাইট দিচ্ছে? এমনকি শহরের প্রত্যেকটা জায়গায় এবং তার গাড়িতেও রেড লাইট লাগানো আছে। কেন? কি এর আসল রহস্য? তবে জন তাকে বেশি কিছু না বলে তাকে এইটুকু জানায় এই জায়গাটি তার জন্য নয়। সে যেন কাল সকাল হতেই এখান থেকে শহরে ফিরে যায়। কিন্তু হেনা তাকে স্পষ্ট বলে দেয় তার ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে কোথাও যাবে না। আখক্ষেতের ভিতরে সেই বাচ্চাটিকে আবারও দেখানো হয়। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। সে এবার বুঝতে পারে গ্রামের লোকজন তাকে একেবারেই পছন্দ করছে না। মানুষের আচরণ তাকে অনেকটাই দুঃখ দেয়। তবে সে তো কারোর ক্ষতি করতে আসেনি, সে শুধু তার ছোট্ট ছেলেটিকে খুঁজতে এসেছে। তাকে শুধু একটু ভালোভাবে দাফন করতে চাইছে, এটাই তার ইচ্ছা। এই যন্ত্রণা ভুলে থাকার জন্য হেনা এবার নেশা করতে শুরু করে। সে প্রতিনিয়ত ওই বারে যায়। এইভাবে একদিন সে ওই বারের মালিককে সিমকিন্স সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ যেহেতু সে এই গ্রামেই থাকত। হেনা জানতে পারে সিমকিন এই গ্রামের চাষিদের সাথেই কাজ করত। সে জনের হয়েও কাজ করেছে, এমনকি ওই বাস ড্রাইভার টম ও জেমসের হয়েও। তবে যতক্ষণ তারা তার অপরাধ সম্পর্কে জানত না। কিন্তু জন হেনাকে এই ব্যাপারে কিছুই বলেনি, সে গোপন করেছে। কেন? হেনা সরাসরি তাকে প্রশ্ন করে। জন জানায় পুলিশ তো তদন্ত অনেক আগেই করেছে, আর সে শুধু আমার কাছে নয়, এই গ্রামের অনেকের কাছেই কাজ করেছে। হেনা তার কাছ থেকে বেশি কিছু জানতে পারে না, যার ফলে সে ওই বাস ড্রাইভার টমের কাছে ছুটে যায়, যদি সে তাকে কিছু সাহায্য করতে পারে তার ছেলেকে খুঁজতে। সেদিন কি ঘটেছিল? ওই অ্যাক্সিডেন্টের সাথে সিমকিন্স কি কোনোভাবে জড়িত? টম তাকে সেই দিনের ঘটনা সম্পর্কে জানায়। ক্লের ছেলে ম্যাক্স হঠাৎই বাসের সামনে এসে পড়ে, যার ফলে তাকে বাঁচাতে গিয়ে পুরো বাসটি নদীর জলে গিয়ে পড়ে। বাচ্চাদের কিছু বোঝার আগেই বাসটি জলের নিচে তলিয়ে যায়। সৌভাগ্যবশত বাসের গেট ভেঙে যাওয়ার কারণে কোনো মতে সে প্রাণে বাঁচে। তবে সে আদেও জানে না তার ছেলেকে সিমকিন্স কোথায় রেখেছে, আর এই বাস দুর্ঘটনার সাথে সে কোনোভাবে জড়িত আছে কিনা। হেনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয় না। সে অ্যাক্সিডেন্টের ওই স্থানটিকে ভালোভাবে দেখে। হেনা দেখে সেই একই রকমের পাথর দিয়ে বানানো স্পাইনাল নদীর পাড়েও রয়েছে।
সে দ্রুত বাড়ি গিয়ে ইন্টারনেটে ওই অ্যাক্সিডেন্টের নিউজগুলি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল ম্যাক্স নাকি অ্যাক্সিডেন্টের সময় বাসের মধ্যেই ছিল। তখনই তার নজর পড়ে একটি ছবির উপর, আর সেটা হলো ম্যাক্সের বাবা ক্লে। এটা তো আর কেউ নয়, সেই হোমলেস ব্যক্তি যাকে সে দেখেছিল। হেনা তার সাথে দেখা করতে চলে যায় এবং তার মৃত ছেলে ম্যাক্সের সম্পর্কে জিজ্ঞাসা করে যে সেদিন কি হয়েছিল। তখন ক্লে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। সেদিন সিমকিন্সকে ম্যাক্স আখক্ষেতের মধ্যে কাউকে দাফন করতে দেখে, যার পরেই তাকে সে মারার জন্য তাড়া করে এবং সে সাহায্যের আশায় চিৎকার করতে করতে রাস্তার উপর টমের গাড়ির সামনে এসে পৌঁছায়। তাকে বাঁচাতে গিয়েই বাসটি রাস্তার পাশে নদীতে উল্টে যায়। তবে ম্যাক্স জীবিত ছিল, কিন্তু সিমকিন্স তাকে জলে ডুবিয়ে হত্যা করে দেয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই আখক্ষেতের ভিতরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। সকলে নাকি তাদের বাচ্চাদের দেখতে পায়, কিন্তু ক্লে কোনোদিনই তার ছেলেকে খুঁজতে সেখানে যায়নি, কারণ তার ছেলে অনেক আগেই মারা গেছে আর সে তার ছেলে নয়। এই সব কিছু শোনার পর হেনা বাড়ি ফিরে আসে। রাতে হেনা টয়লেট থেকে বেরোনোর পর হঠাৎই কারোর জলে ভেজা পায়ের ছাপ লক্ষ্য করে। কেউ যেন তার বাড়িতে ঢুকে এসেছে। তখনই ছাদের উপরে কারোর চলাফেরার আওয়াজ শোনা যায়। পরের দৃশ্যেই দেখানো হয় সেগুলো আর কেউ নয়, ওই মৃত বাচ্চাদের অশরীরী আত্মা। পরদিন সকালে দেখে তার ছোট্ট ছেলে জয়ীর জুতোগুলো কেউ ব্যালকনিতে রেখে গেছে। মনে হচ্ছে সেগুলিকে মাটির নিচে থেকে তোলা হয়েছে। সেগুলিকে দেখে হেনা কান্নায় ভেঙে পড়ে। আসলে কেউ তাকে বলতে চাইছে তার ছেলে এখানেই রয়েছে। তবে পুলিশ অফিসার উইলকিন্সের মনে হয় এটা অন্য কোনো বাচ্চারা তো হতে পারে। তার কথায় পুলিশ অফিসারের ভরসা হয় না। ছেলের চিন্তায় অত্যাধিক নেশা সে করতে শুরু করেছে, কিন্তু তার বিশ্বাস এটা তার ছেলেরই এবং একদিন না একদিন তার ছেলেকে সে খুঁজে বার করবেই। তবে এই গ্রাম যে অস্বাভাবিক ছিল সেটা পুলিশ অফিসার জানত। সেদিন রাতে হেনা আবারও ছাদের উপর কারোর আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে দেখে অনেকগুলি গাড়ি সামনের আখক্ষেতের দিকে যাচ্ছে। কৌতূহলবশত গাড়িগুলির পিছু করে সে এবং আখক্ষেতের মাঝে যেটা সে দেখে তার গায়ের রক্ত হিম হয়ে যায়। গ্রামের সকলেই তাদের মৃত বাচ্চাদের আখক্ষেতের ভিতর থেকে ডাকছে। কিছুক্ষণের মধ্যেই তাদের অশরীরী আত্মা তাদের পরিবারের সামনে উপস্থিত হয়, কিন্তু ম্যাক্সের আত্মা হেনাকে দেখে ফেলে। সে ছুটে সেখান থেকে পালাতে যায় এবং জনের সাথে ধাক্কা লাগে। সে ম্যাক্স সহ বাকি সকল মৃত বাচ্চাদের দেখেছে। এর মানে তার সাথে ঘটা সকল ঘটনাই সত্য, এগুলি তার মনের ভুল নয়। মৃত বাচ্চাদের আত্মা এই আখক্ষেতের মধ্যেই বন্দী হয়ে গেছে। তবে জন আবারও তার কাছ থেকে এই সব কিছু লুকানোর চেষ্টা করে, কিন্তু এখন তার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। এই মৃত বাচ্চাদের মধ্যেই কেউ তাকে বলার চেষ্টা করছে তার ছেলেকে সিমকিন্স কোথায় লুকিয়ে রেখেছে। একদিন হেনা আবারও সিমকিন্সের বাড়িতে যায়। তখন সেখানেই সে ভায়োলেটের স্পিরিটকে দেখে, যে তাকে বাড়ির ভিতরে কিছু একটা দেখানোর চেষ্টা করছিল। হঠাৎই দেওয়াল থেকে একটি ফটো ফ্রেম পড়ে যায়। সেই ফটো ফ্রেমের পিছন থেকে এমন একটি রহস্য বেরিয়ে আসে যা সত্যিই অবাক করাচ্ছিল। সিমকিন্স মানে ওই সিরিয়াল কিলার আর কেউ নয়, জনের আপন ছেলে। তবে সে তার ছেলে জয়ীর মৃতদেহ কোথায় লুকিয়ে রেখেছে সেটা সে জানতে পারে না। সেই রাতে হেনার অদ্ভুতভাবে ঘুম ভাঙতেই ভায়োলেটকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে জানায় হেনা যদি এখান থেকে না যায় তাহলে ম্যাক্স তাকে মেরে ফেলবে। তবে ম্যাক্সের তার ওপর রাগের কারণ কি সেটা আমরা মুভির শেষেই জানতে পারবো। আসলে ভায়োলেট তাকে সাহায্য করার জন্য এসেছিল। তার ছেলের জুতোগুলিকে সেই ব্যালকনিতে রেখেছিল। হেনাকে সাহায্য করার বদলে সে এই আখক্ষেত থেকে মুক্তি চাইছিল। ভায়োলেট তাকে তার পিছু করতে বলে এবং আখক্ষেতের ভিতরে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে তার ছেলেকে সিমকিন্স দাফন করে রেখেছিল। অবশেষে ছেলের খোঁজ পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে। তখনই ম্যাক্সের আত্মা সেখানে আসার কারণেই ভায়োলেট তাকে পালাতে বলে। আসলে ম্যাক্সের স্পিরিট চায় সে এই গ্রাম ছেড়ে চলে যাক। তার উপস্থিতি ম্যাক্স কোনোভাবেই পছন্দ করছিল না। কোনো রকমে হেনা বাড়ি পৌঁছে রেড লাইটের সাহায্যে প্রাণে বাঁচে। পরদিন হেনা জনকে সিমকিন্সের বাড়ি থেকে পাওয়া ফটোটিকে দেখায়। জন বুঝতে পারে আসল সত্যটা সে জেনে গেছে। সিমকিন্স ছিল তার অবৈধ সন্তান, যেটা এই গ্রামের কেউই জানত না। তবে সে যে মানসিক রোগী সেটা জন কোনোদিনই বুঝতে পারেনি। বাচ্চাদের একেবারেই সে পছন্দ করত না। তবে একদিন ক্লের ছেলে ম্যাক্স তাকে কাউকে দাফন করতে দেখে। এই কারণেই সে তাকে মারার জন্য ছুটে যায়।
কিন্তু জনের পায়ে সমস্যা থাকার কারণে কোনোভাবেই সে ম্যাক্সকে সাহায্য করতে পারে না। তার চিৎকার এখনও তার কানে বাজে। দুর্ঘটনার পর থেকেই তাদের আত্মা এই আক্ষেতের মধ্যেই বাধা পড়ে গেছে। তাদেরকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো আক্ষেতগুলিকে জ্বালিয়ে দেওয়া। তবে গ্রামবাসীরা কোনোভাবেই এটা হতে দিতে চায় না। আক্ষেতের কারণেই তো তারা তাদের বাচ্চাদের সাথে দেখা করতে পারে। হেনা তাকে বোঝানোর চেষ্টা করে এটা তাকে করতে হবে, কারণ ভায়োলেট নিজেও মুক্তি চায়। অবশেষে জনের রিয়েলাইজ হয় তারা সত্যিই তাদের মেয়েকে এইভাবে কষ্ট দিচ্ছে। সেই রাতেই জন আক্ষেতগুলিকে জ্বালানোর প্রস্তুতি নিতে থাকে। তবে হঠাৎই জনের চিৎকার শোনা যায়। হেনা জনের বাড়ির দিকে ছুটে যায়। সে দেখে জন মৃত অবস্থায় পড়ে রয়েছে। এর মানে ম্যাক্সের স্পিরিট তাকে হত্যা করে দিয়েছে। সে চায় না এই আক্ষেতগুলিকে কেউ নষ্ট করুক। হেনা বুঝতে পারে যত শীঘ্রই হোক এই ক্ষেতগুলিকে নষ্ট করতে হবে। দ্রুত সে গ্যাস স্টোভ ও রেড লাইট নিয়ে আক্ষেতের দিকে ছুটে যায় এবং আক্ষেতগুলিকে চারিদিক থেকে আগুন লাগিয়ে দেয়। ধীরে ধীরে পুরো আক্ষেত দাও দাও করে জ্বলতে থাকে। অ্যালি কান্না করতে করতে তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে। তবে তার তো বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আক্ষেতের ভিতর থেকে শেষবারের মতো তাদেরকে বিদায় জানিয়ে ভায়োলেট জান্নাতের উদ্দেশ্যে চলে যায়। সকাল হতে হতে পুরো আক্ষেত আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। অফিসার উইলকিন্স হেনার দেওয়া জায়গা অনুযায়ী খোদাই করতেই অবশেষে তার ছেলের মৃতদেহ খুঁজে পায়। একটি অসহায় মায়ের তার মৃত ছেলেকে খোঁজার অভিযান এখানেই শেষ হয়। সে তার ছেলেকে সঠিক অবস্থাতে খুঁজে পায় না, তবে তার ইচ্ছা তার ছেলেকে ভালোভাবে দাফন করার সেটা সে করতে পারে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। সকল বাচ্চাদের স্পিরিটদের থেকে ম্যাক্স ছিল সম্পূর্ণ আলাদা। সে সবসময় রেগে থাকত। আর এর কারণ হলো গ্রামের সকল পরিবারই তাদের মৃত বাচ্চাদের সাথে প্রায়ই দেখা করতে আসতো। কিন্তু ম্যাক্সের মৃত্যুর পর তার বাবা কোনোদিনই তার সাথে দেখা করতে আসেনি। তার মনে ভয় ছিল এই আক্ষেতগুলি নষ্ট করলে আক্ষেতের সাথে তারাও মুক্তি পেয়ে যাবে। কিন্তু এতে ম্যাক্সের ইচ্ছা পূরণ হতো না। এই কারণে সে আক্ষেতগুলিকে কাউকে নষ্ট করতে দেয়নি। তো যাই হোক, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কিছু প্রশ্ন থাকলে সেটাও করবেন। ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে একেবারেই শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভি এক্সপ্লেন যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।